हल्ला बोल हल्ला बोल हल्ला बोल हल्ला बोल हल्ला बोल हल्ला बोल মানুষের সাথে হল্লা बोल মানুষের পাশে হল্লা बोल হল্লা बोल হল্লা बोल হল্লা बोल নিরপেক্ষতার দীক্ষা নির্ভীকতার শিক্ষা নিরপেক্ষতার দীক্ষা নির্ভীকতার শিক্ষা মানুষের ভালোবাসা নিয়ে পথ চলে হল্লা बोल হল্লা बोल হল্লা बोल হল্লা बोल হল্লা बोल হল্লা बोल নমস্কার, দেখছেন হল্লা बोल। আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি বন্যী শিখা। শুরুতে হেডলাইন্স। লাগাও চুমুক জনমনে তোর তাজা আসল লিচুর মজা এবার জমুক ক্লান্তি করে দূর স্বাস্থ্যে ভরপুর আমের রসে তুই টম্বুর মজাদার স্বাদে ভরা স্বাদ স্বাদ স্বাদ। ফের শবনমে ম্যালেরিয়ার থাবা, মৃত্যু একজনের, আক্রান্ত বেশ কয়েকজন। ম্যালেরিয়া আক্রান্ত এলাকায় ছড়ানো হচ্ছে ডিডিটি। বুধবার পবিত্র ঈদ উল জোহা, রাজ্যে উৎসবের মেজাজে পালিত হল দিনটি। বিজেপির উদ্যোগে রবিবার রাজ্য জুড়ে পালিত হল প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মরণ সভা। কমলপুরেও স্মরণ সভায় অটল বিহারীকে মহান ব্যক্তির আখ্যা দিলেন মুখ্যমন্ত্রী। হল্লা बोलের খবরের যে নড়েচড়ে বসেছে কৈলাসহর থানার পুলিশ। কলকাতার নিখোঁজ রাজ্যের ইঞ্জিনিয়ার মেয়ে ও মার খোঁজে অভিযানে নামল পুলিশ। সুস্থ থাকলে 100% নিংড়ে দেবে দীপা, জানালেন রাজ্যের সোনার মেয়ের বাবা দুলাল কর্মকার। চলে আসছি বিস্তারিত সংবাদে। দক্ষিণ জেলার সবরুমে ম্যালেরিয়ার থাবা। সবরুম মহকুমার রূপাইছড়ি ব্লকের অধীন কাঁঠালছড়ি এডিসি ভিলেজে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু একজনের। বেশ কয়েকজনের রক্তে মিলেছে ম্যালেরিয়ার জীবাণু। এদের সবরুম মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ম্যালেরিয়ার প্রাদুর্ভাবের কথা স্বীকার করেছেন এসডিএমও ডক্টর প্রীতম দাস। বর্ষার মৌসুমের মাঝামাঝি সময়ে সাবরুমে ফের দেখা দিল ম্যালেরিয়ার প্রাদুর্ভাব। গত বছরের পর এবছরও বেশ কিছু এলাকায় ম্যালেরিয়া থাবা বসিয়েছে। প্রায় 20 জনের রক্তে মিলেছে ম্যালেরিয়ার জীবাণু। দক্ষিণ ত্রিপুরা জেলার কেবলমাত্র সবরুম মহকুমার বিভিন্ন অঞ্চলে জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রতিদিন সবরুম মহকুমা হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। গত কয়েকদিন ধরে সবরুমের রূপাইছড়ি ব্লকের অধীন কাঁঠালছড়ি এডিসি ভিলেজে ম্যালেরিয়া আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের। গত বছর শিরাঝুরি, বাগমারা, কাপতলি, বিষ্ণুপুর, বৈষ্ণবপুর এডিসি ভিলেজের প্রত্যন্ত এলাকাগুলিতে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা দিত। এবছর নতুন করে আরো কয়েকটি এলাকায় ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সবরুম মহকুমা হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন ম্যালেরিয়া রোগীর সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত প্রায় 20 জনের রক্তে নমুনা পরীক্ষার পর ম্যালেরিয়ার জীবাণু পাওয়া গেছে। সবরুমের শহর লাগোয়া অঞ্চলগুলি যেমন জালেফা, আমতলি, দোলবাড়ি গ্রামেও ম্যালেরিয়া আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন। ম্যালেরিয়া কতদিন ধরে ভর্তি আছে? 7 দিন। কোন জায়গায় বাড়ি?
এদিকে সাবরুম মহকুমা হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক ডক্টর প্রীতম দাস ম্যালেরিয়ার আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, যে সমস্ত এলাকায় ম্যালেরিয়ার আক্রান্ত বাড়তে থাকে সেই এলাকাগুলিতে ডিডিটি ছড়ানো হচ্ছে। দপ্তরের আপৎকালীন যা যা করা দরকার সবই পদক্ষেপ নিয়ে করা হচ্ছে বলে তিনি সাব ডিভিশনাল হসপিটালের এরিয়ার মধ্যে আপনার মনোবঙ্কুলে স্পেশালি বাগমারা দিকে কিছু ম্যালেরিয়া দেখা যাচ্ছে এবং যেগুলো এক্সপেক্টেড, গতবারও এরকম হয়েছিল, এর আগেরবারও এরকম হয়েছিল। আমরা ওখানে ডিডিটি স্প্রে করিয়েছি এবং আর শিলাছড়ি এরিয়ার কাপ্তলি, যেটা আমাদের এরিয়ার মধ্যে নয়, তো কাপ্তলি থেকে মনোবঙ্কুলে সাবরুম সাব ডিভিশনাল হসপিটালে এবং বৈষ্ণবপুর পিএসসির মধ্যে কিছু অ্যাডমিট হচ্ছে ম্যালেরিয়া। আর বৈষ্ণবপুরের মধ্যে গত বছরের পর এবছর ম্যালেরিয়া দেখা দিলেও মহকুমা স্বাস্থ্য দপ্তর এ ব্যাপারে বিশেষ ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ। তবে একজনের মৃত্যু হয় সংশ্লিষ্ট গ্রামগুলিতে আতঙ্ক বিরাজ করছে। সাবরুম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট। হল্লাবলের সংবাদের জেরে কলকাতায় নিখোঁজ রাজ্যের ইঞ্জিনিয়ার মেয়ে এবং তার মায়ের খোঁজে নড়েচড়ে বসেছে কৈলাসহর ইরানি থানার পুলিশ। খবর প্রকাশের পরেই নিখোঁজ মেয়ের কাকার কাছ থেকে পুনরায় অভিযোগপত্র লিখিয়ে নেয় পুলিশ। সেই অভিযোগপত্র যথারীতি কলকাতার বিধাননগরের নিউ টাউন থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। অথচ সংবাদ প্রকাশের আগে ইরানি থানার পুলিশ কোনো ধরনের সহযোগিতা করেনি বলে অভিযোগ ছিল। হল্লাবলের খবরের জেরে শেষ পর্যন্ত নড়েচড়ে বসতে বাধ্য হয়েছে কৈলাসহর ইরানি থানার পুলিশ। 20 আগস্ট খবর প্রকাশের পরেই ইরানি থানার পুলিশ চাপে পড়ে কৈলাসহরের নিখোঁজ ইঞ্জিনিয়ার মেয়ে ও তার মাকে উদ্ধারে পদক্ষেপ নিয়েছে। 21 আগস্ট নিখোঁজ রাজেশ্বরী ভট্টাচার্যের কাকা রত্নাবিজয় ভট্টাচার্যের কাছ থেকে পুনরায় অভিযোগপত্র জমা নেয় এবং তা কলকাতার বিধাননগর পুলিশ কমিশনারের অন্তর্গত নিউ টাউন থানায় অভিযোগপত্র পাঠিয়ে দেয়। পুলিশ অভিযোগ মোতাবেক 120B এবং 365 ধারা মোতাবেক অভিযোগ লিপিবদ্ধ করেছে। অথচ 20 আগস্ট সংবাদ প্রকাশের আগে পুলিশ গত কয়েকদিন ধরে তালবাহানা করে চলছিল। পুলিশ অসহযোগিতা করায় রীতিমতো এদিন অসন্তুষ্ট হয়েছিল রত্নবিজয় ভট্টাচার্য। আমি আমার ভাতিজি কলকাতা থেকে রওনা হয়ে ভাতিজি এবং বৌদি কলকাতা থেকে রওনা হয়ে আমার কাছে এসে পৌঁছায়নি। তারপরে আমি পুলিশ ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করি। ওনারা বলেছিলেন যে একটা রিটেন দিতে, একটা রিটেন তখনও দিয়েছিলাম। গতকাল আবার এডিশনাল এসপি সাহেব, এসডিপিও সাহেব, ওসি সাহেব 3টা ফোন করেছেন আমি 5টার সময় আসার জন্য। আমি থানাতে এসেছিলাম এবং ওনারা বলেছিলেন যে একটা রিটেন দিতে। আমি সেই রিটেন স্টেটমেন্ট দিয়েছি যে 10 তারিখে বিকাল 3টার সময় রওনা হয়ে সে এখনও পৌঁছায়নি। কাইন্ডলি আমার ভাতিজিকে এবং বৌদিকে আমার কাছে গিয়ে। রত্নবিজয় ভট্টাচার্য চাইছেন ওনার ভাতিজি রাজেশ্বরী ভট্টাচার্য এবং বৌদি অর্পিতা ভট্টাচার্যকে পুলিশ যেন অক্ষত অবস্থায় ফিরিয়ে আনেন। কি বললেন ডিউটি অফিসার? কি জানেন? আচ্ছা, 0 FIR। আমি ওই সমস্ত আইন কানুনের ব্যাপারটা তো আমি জানি না। তো আপনি মানে কি চাইছেন? আমি এখন চাইছি যে আমার ভাতিজি এবং বৌদি আমার হেফাজতে আসুক অক্ষত অবস্থায়। এবং ডিউটি অফিসার না, এডিশনাল এসপি সাহেব, এসডিপিও সাহেব এবং ওসি সাহেবও বলেছেন অক্ষত অবস্থায় যাতে আমার ভাতিজি এবং বৌদি আমার কাছে ফিরে আসেন। সেই চেষ্টার জন্য আমার পুলিশ ডিপার্টমেন্ট, ত্রিপুরা রাজ্যের পুলিশ ডিপার্টমেন্ট করে। রত্নবিজয় ভট্টাচার্যের কাছ থেকে অভিযোগপত্র পাওয়ার পর কৈলাসহর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব দেব বলেন, 10 আগস্ট কৈলাসহর সোনামুড়ার বাসিন্দা ইঞ্জিনিয়ার রাজেশ্বরী ভট্টাচার্য ও তার মা অর্পিতা ভট্টাচার্য কলকাতা থেকে আগরতলার অভিমুখে আসছিল। হাওড়া স্টেশন পর্যন্ত তারা এসেছিল। এরপর তাদের আর কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। কৈলাসহর থানার পুলিশ অভিযোগপত্র জমা নিয়ে তা কলকাতার নিউ টাউন থানায় প্রেরণ করেছে। ওই রত্নবিজয় ভট্টাচার্য যে এখানে কৈলাসহরে সোনামুড়া, উনি একটা জিডি এন্ট্রি এখানে করানো হয়েছিল, একটা কমপ্লেন দিয়েছিল, মিসিং ডায়েরি করেছিল যে ওনার বৌদি অর্পিতা ভট্টাচার্য এবং ভাতিজি রাজেশ্বরী ভট্টাচার্য তারা কলকাতায় থাকে এবং কলকাতা থেকে রাজেশ্বরী ভট্টাচার্য এখানে বিটেক করেছে। তো 10 তারিখ খুব সম্ভবত এখানে কৈলাসহর আসার কথা ছিল। ওরা যেখানে ভাড়া থাকে কলকাতা, সেখান থেকে বেরোনোর পর ওরা হাওড়া স্টেশনে আসার কথা। এরপর ওদের আর কোনো খোঁজ নেই। তো উনি ওনার ওই অর্পিতা ভট্টাচার্যের যে ছেলে রাজদীপ ভট্টাচার্য, সেও থাকে কলকাতায়। তো সে এরপর নিউ
পুলিশ স্টেশনে একটা জিডি এন্ট্রি করেছিল, ওখান থেকে বোধহয় তারা একটা সাড়া পায়নি, যার জন্য রত্ন বিজয় ভট্টাচার্য যেখানে এসে জিডি এন্ট্রি করেছিল। তো লেটেস্ট আমরা আমাদের এসপি ম্যাডামই ওনাকে সাজেশন দিয়েছিল। রত্নবিজয় ভট্টাচার্য চাইছেন ওনার ভাতিজি রাজেশ্বরী ভট্টাচার্য ও তার মা অর্পিতা ভট্টাচার্য অক্ষত অবস্থায় সুস্থভাবে কৈলাসহরের বাড়িতে ফিরে আসুক, তবে পুলিশ পদক্ষেপ গ্রহণ করায় তিনি কিছুটা স্বস্তি পেয়েছেন। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। আজ পবিত্র ঈদ উজ জোহা। গোটা বিশ্বের সাথে রাজ্য উৎসবের মেজাজে পালিত হচ্ছে এই দিনটি। পবিত্র ঈদ উজ জোহা উপলক্ষে নব সাজে সেজে উঠেছে রাজ্যের সবকটি মসজিদ। এদিন রাজ্যে পবিত্র ঈদ উজ জোহার মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে আগরতলার গেদুমিয়া মসজিদে। সকাল 9টা থেকে শুরু হয়েছে অনুষ্ঠান। সকাল থেকেই মসজিদে হাজির 8 থেকে 80 দল। এই উৎসবকে কেন্দ্র করে মুসলিম সম্প্রদায়ের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনার সৃষ্টি হয়েছে। अस्सलाम वालेकुम अस्सलाम, ईद का है यारों ये प्यार। अस्सलाम वालेकुम अस्सलाम, ईद का है यारों ये प्यार। ये ईद का বুধবার গোটা বিশ্বে মুসলিমদের অন্যতম পবিত্র উৎসব ঈদ উজ জোহা উদযাপিত হচ্ছে। গোটা বিশ্বের সাথে পাল্লা দিয়ে রাজ্য উৎসবের মেজাজে ঈদ উজ জোহা পালিত হচ্ছে। এ উপলক্ষে বুধবার মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আগরতলার গেদুমিয়ার মসজিদে। এদিন সকাল 9টায় গেদুমিয়ার মসজিদে ঈদ উজ জোহা উপলক্ষে নামাজ পাঠ হয়। মৌলানা আব্দুর রহমান এই নামাজ পাঠ করেছেন। मुबारक ईद मुबारक, मुबारक ईद मुबारक। अल्लाहु अकबर, लिल्लाहि रब्बिल आलमीन, यौमिद्दीन, नस्तईन, इहदिनास सिराताल मुस्ताकीम। এদিন মৌলানা আব্দুর রহমান নামাজ পাঠ শেষে জানিয়েছেন 5000 বছর আগে এক হৃদয় বিদারক ঘটনাকে কেন্দ্র করে এই ঈদ উল আজহারের সূচনা হয়। 5000 বছর যাবৎ এই অনুষ্ঠান চলে আসছে। এ উপলক্ষে রাজ্যের সকল ধর্ম এবং সকল বর্ণের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন তিনি। আজ ঈদ উল আজহা বা কুরবানির ঈদ। আজ থেকে প্রায় 5000 বছর পূর্বে হযরত ইব্রাহিম এবং ইসমাইলের মাঝখানের এক হৃদয় বিতারক ঘটনাকে কেন্দ্র করে কুরবানির প্রথা পৃথিবীতে চলে আসে এবং 5000 বছর ধরে পৃথিবীর মুসলমানরা এই ঈদ উল আজহার দিনে কুরবানি বা পশু কুরবানির মাধ্যমে নিজের মনের বিপরীত সমস্ত গুণাবলীকে কুরবান করে বিসর্জন করে ত্যাগ করে যে আনন্দ উপভোগ করেন সেটাকে ঈদ উল আজহা বলা হয়। আজকের এই ঈদ উল আজহার দিনে বা কুরবানির দিনে রাজ্যের সকল ধর্মের সকল অংশের মানুষকে জানাই আন্তরিক ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ। এবং এই ত্যাগের দিনে বিসর্জনের দিনে প্রত্যেকটা অংশের মানুষ এই ত্যাগের আনন্দ বা বিসর্জনের আনন্দ ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করুক এবং এই ঈদের আনন্দটা রাজ্যের এবং রাষ্ট্রের সমস্ত ধর্মের মানুষের সমাজে সমানভাবে বয়ে যাক, ইহাই কামনা, ইহাই আমাদের দোয়া। ঠিক। এদিন শুধু গেদুমিয়ার মসজিদে নয়, রাজ্যের সবকটি মসজিদে ঈদ উজ জোহা উপলক্ষে পবিত্র নামাজ পাঠ হয়। এই উপলক্ষে মসজিদগুলোকে আলোর বাহারে সাজিয়ে তোলা হয়। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, हिंदू मुस्लिम सिख ईसाई सबको है सलाम। বড়মুড়া পাহাড়ে হাওড়া নদীর উৎসব মুখে বিশালাকার বাঁধ নির্মাণকে কেন্দ্র করে যে বহুমুখী পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার, তা নিয়ে মতবিরোধ চরমে উঠেছে। রাজ্য সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে জনজাতিদের নিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টি। খোয়াই জেলার বড়মুড়া পাহাড়ে হাওড়া নদীর উৎস মুখে বিশাল আকার বাঁধ নির্মাণকে বহুমুখী প্রকল্প রূপায়ণে যে পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার, তা নিয়ে মতবিরোধ চরমে উঠেছে। জনজাতিদের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে এখন তীব্র মতবিরোধ চলছে। ইতিমধ্যে বিরোধিতা করে ময়দানে নেমে পড়েছে ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টি। পরপর দুইবার এই দল গণধর্ণা বিক্ষোভ আন্দোলনও সংঘটিত করেছে। 25 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে গত 3রা মার্চ ত্রিপুরা রাজ্যে বিজেপি আইপিএফটি সরকার ক্ষমতাসীন হয়।
ক্ষমতায় বসার 1 মাসের মধ্যে 2রা এপ্রিল মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বড়মোড়া পাহাড়ের দুর্গম এলাকায় হাওড়া নদীর উৎসস্থল পরিদর্শন করেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, প্রতি বছর বর্ষার জলে নাগাড়ি চোবানি খেতে হয় শহরবাসীকে। আগের সরকার কিছুই করেনি। তার স্থায়ী সমাধানের জন্য রাজ্য সরকার হাওড়ার উৎসস্থলে 2.5 মিটার উঁচু বাঁধ নির্মাণ করে তার সমাধান সহ বহুমুখী পরিকল্পনা নেবে। যেখানে বাঁধ দেওয়া হবে সেখানে জমা জলের টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হবে। পরবর্তী সময় এই জল পাইপলাইনের মাধ্যমে শহরবাসীকে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী এদিন বলেছিলেন, বর্তমানে আগরতলা শহরে ভূগর্ভস্থ থেকে যে জল তোলা হচ্ছে তাতে আয়রনের মাত্রা অত্যন্ত বেশি। ভূগর্ভস্থ জলের আয়রন মুক্ত করতে একটি প্ল্যান্টে প্রতি মাসে 5 লক্ষ টাকা খরচ হচ্ছে, কিন্তু হাওড়া নদীর জল আয়রন মুক্ত। এটাকে অল্প খরচেই পরিশ্রুত করা যায়, সরবরাহেও খরচ কম হবে। এছাড়া এ বাঁধকে গড়ে তোলা হবে পর্যটন কেন্দ্র, বিশেষ করে শুখা মৌসুমে জলের অভাব হবে না। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন এই প্রকল্পের জন্য 200 কোটি টাকা খরচ হবে। তিনি কি জানিয়েছিলেন, একবার না যেতে হয় তার জন্য ব্যবস্থা করতে হবে। আগরতলা যে সম্ভব না, সেটা এখান থেকে সম্ভব। 3টি আমরা স্পট দেখেছি যেখানে ড্যাম করার পর তাতে 3 ফায়দা হবে। ড্যাম করার পর যেমন 6.3 কিউবিক মিটার এখানে জল আসবে, তো 6 মাসের খাওয়ার জলের ব্যবস্থা এখান থেকে আগরতলা চলে যাবে। এখন আগরতলাতে হয় কি, আমরা কিছু ট্রিটমেন্ট প্লান্ট বসিয়েছি কোটি কোটি টাকা খরচা করে। তার যে কিউরিফাই করার জন্য আমাদের প্রচুর টাকা দিতে হয়। রাজ্য সরকার মতলব জনতার টাকা যাচ্ছে, কোনো দরকার নেই। কেন হচ্ছে? আয়রনের জন্য। তো এখন এখানে এটা তৈরি করার পর 6 মাসে তো এই ড্যাম থেকেই আগরতলাবাসী জল পেয়ে যাবে। বাকি আরও 2টা আছে, সেখান থেকে বৎসরের জল পর্যাপ্ত পরিমাণে, যেটার মধ্যে কোনো আয়রন থাকবে না এবং ন্যাচারাল জল যাবে, এবং সেটা আগরতলাবাসী পিওর জল খেতে পারবে। মুখ্যমন্ত্রী ওই দিন বলেছিলেন, এ বাঁধ হলে বড়মোড়া পাহাড়ে বসবাসকারী জনজাতি অংশের মানুষ ব্যবসা বাণিজ্য করে জীবন জীবিকা নির্বাহ করতে পারবে। পাশাপাশি যে জলাধার তৈরি হবে তাতে মাছ চাষও করা যাবে। তাছাড়া এই জলাধারে পর্যটন কেন্দ্র গড়ে তুললে পর্যটন কেন্দ্র গড়ে উঠবে। কিন্তু মুখ্যমন্ত্রী তার জনমুখী প্রকল্প দেখালেও তাতে আপত্তি জানালো কিছু রাজনৈতিক দল। রাজ্য সরকার চেষ্টা করলেও সেখানে বাঁধ নির্মাণ করা যাবে না, কারণ এতে ক্ষতিগ্রস্ত হবে পাহাড়ে বসবাসকারী জনজাতিরা। সম্প্রতি ত্রিপুরাল্যান্ডের স্টেট পার্টি এ নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে। রাজ্য সরকার এই সিদ্ধান্তের বিরোধিতা করে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। দুবার তারা পাহাড়ি জনজাতিদের নিয়ে বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করেছে। গত 18 আগস্ট বড়মোড়া পাহাড়ে বিক্ষোভ গণ অবস্থান সংঘটিত করেছে টিএসপি। দলের রাজ্য সভাপতি চিত্তরঞ্জন দেববর্মা জানিয়েছেন, এর আগে বহুবার বহুমুখী প্রকল্পের নামে জনজাতিদের উচ্ছেদ করেছে। পরবর্তী সময় তাদের আর কোনো ব্যবস্থা হয়নি, ফলে তারা বাঁধের বিরোধিতা করছে। এই সাইদ্রা প্রজেক্টটা করা হয়, তাহলে এখানে এই সমস্ত হাজার হাজার ফ্যামিলি যারা এই জঙ্গলের উপরে তাদের জীবন যে বিশেষ করে এদের উপরে যে নির্ভরশীল, এই সমস্ত ফ্যামিলি তাদের ভবিষ্যৎ, তাদের ভবিষ্যৎ এবং তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ, তাদের যে ফ্যামিলি, এই সমস্ত জিনিস নিয়েই তারা নির্ভরশীল। কিন্তু এটার করার পরে দেখা গেছে যে আমরা এর আগেও দেখেছি যে দুম্বুর প্রজেক্ট করার পরে হাজার হাজার বিশেষ করে আমাদের যে ত্রিপুরাসা, এখান থেকে উচ্ছেদ করা হয়েছে। কিন্তু ওরা এখানে অনেকে ত্রিপুরা সরকার আবার এক ধরনের এটা সাইডরা প্রজেক্ট যদি করা হয়, তাহলে সেই অবস্থায় এই এখানে যে জনজাতিরা আছেন তারা সেইভাবেই অসুবিধার সৃষ্টি হবে। মুখ্যমন্ত্রী এবং টিএসপি রাজ্য সভাপতির বক্তব্যে স্পষ্ট বোঝা যাচ্ছে এ নিয়ে মতবিরোধ চরমে গিয়ে ঠেকেছে। তবে যদি সরকার সিদ্ধান্ত বদল না করে তাহলে জনজাতিদের নিয়ে আন্দোলনে নামবে। যদিও মুখ্যমন্ত্রী এ বিষয়ে সচিবালয়ে সাংবাদিকদের জানিয়েছিলেন, তারা ভাবতেই পারছেন না সরকার কি কাজ করছে। তবে এ বাঁধ নিয়ে বিভিন্ন জনজাতি গোষ্ঠীগুলির মধ্যে মতবিরোধে চললেও এ ব্যাপারে রাজ্য সরকারের কোনো ইঙ্গিত মেলেনি। 18 আগস্ট বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিলেও পাল্টা কোনো উত্তর দেয়নি সরকার। তবে এই মতবিরোধ নিয়ে শেষ পরিণতি কি হয় এর দিকে তাকিয়ে
রাজ্যবাসী। ব্যুরো রিপোর্ট, হাল্লাপুর। ছামনু মন্ডল কমিটির উদ্যোগে বুধবার ভারত রত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী শ্রদ্ধাঞ্জলি সভা অনুষ্ঠিত হয়। ছামনু টাউন হলে অনুষ্ঠিত এই শ্রদ্ধাঞ্জলি সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, মুখ্যমন্ত্রী জয়ানিধি দেব, ছামনুর বিধায়ক শম্ভু চাকমা প্রমুখ। সভা শুরুতে সস্ত্রীক মুখ্যমন্ত্রী এবং বিধায়ক সহ উপস্থিত সকলে প্রয়াত নেতার প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলেন। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, অটলজি অটল ব্যক্তিত্ব এবং অটল কৃতিত্বের অধিকারী ছিলেন। এটাকে পাথেয় করে সংগঠন, সরকার এবং সমাজ ব্যবস্থা আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। তিনি আরো বলেন, অটলজির চিন্তা, দিশা, সাংগঠনিক কর্মনিষ্ঠা, কর্তব্যপরায়ণতা এগুলি আমাদের মধ্যে বিরাজ করবে। অটল ব্যক্তিত্ব আর অটল কৃতিত্ব এটাকে পাথেয় করে সংগঠনে এবং সরকার এবং সমাজ ব্যবস্থাকে যে চিন্তা, অটলজির দিশা, অটলজির সংগঠনের কর্মনিষ্ঠা, অটলজির সরকারের নিষ্ঠার সঙ্গে কর্তব্যপরায়ণতা, এগুলো আমাদের মধ্যে বিরাজ করছে। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী স্মরণ সভা বুধবার অনুষ্ঠিত হল বনকুমারী সমর চৌধুরী স্মৃতি ভবনে এবং আগরতলার নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে। বিজেপি 13 প্রতাপগড় মন্ডল কমিটি এবং 8 নম্বর টাউন বর্তোয়ালি মন্ডল কমিটির উদ্যোগে হয় স্মরণ সভা। দুটি স্মরণ সভাতেই শ্রদ্ধা জানানো হয় প্রয়াত প্রধানমন্ত্রীকে। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মরণ সভা বুধবার বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয়েছে। প্রয়াত প্রধানমন্ত্রীর চিন্তাধারা সর্বত্র ছড়িয়ে দিতে বিজেপির উদ্যোগে আয়োজন করা হয়েছে এই স্মরণ সভার। এদিন 13 প্রতাপগড় মন্ডলের উদ্যোগে বনকুমারী সমর চৌধুরী স্মৃতি ভবনে হয় মূল অনুষ্ঠান। স্মরণ সভায় প্রধান বক্তা ছিলেন এলাকার বিধায়ক তথা অধ্যক্ষ রেবতী মোহন দাস, ছিলেন বিজেপির অন্যান্য নেতৃত্ব। স্মরণ সভার শুরুতে প্রয়াত ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ীর প্রতি ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানান উপস্থিত সকলে। এরপর আলোচনা করতে গিয়ে অটল বিহারী বাজপেয়ীর জীবনাদর্শ তুলে ধরেন অধ্যক্ষ রেবতী মোহন দাস। একটা অংশ কার্গিলটাকে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা চালিয়েছিল, তখনকার সময়ে অটল বিহারী বাজপেয়ী ছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। ওনার যোগ্য নেতৃত্বের দ্বারা ভারতবর্ষের সেনাবাহিনী উপযুক্ত জবাব দিয়েছে এবং পাকিস্তানকে। এদিকে 8 নং টাউন বর্তোয়ালি মন্ডলের উদ্যোগে প্রয়াত প্রধানমন্ত্রীর স্মরণে আয়োজন করা হয় স্মরণ সভা। আগরতলা নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে এদিন দুপুর 12টায় আয়োজিত স্মরণ সভায় উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি সঞ্জয় সাহা সহ অন্যান্য নেতৃত্ব। প্রথমে প্রয়াত প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য প্রদান করে শ্রদ্ধা জানান নেতৃত্বরা। আজ টাউন বর্তোয়ালি মন্ডলের উদ্যোগে প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এক শ্রদ্ধাঞ্জলি সভা। এই সভাতে আমরা 8 টাউন বর্তোয়ালির আমাদের মন্ডল কমিটি, ওয়ার্ড প্রেসিডেন্ট, বুথ প্রেসিডেন্ট এবং পৃষ্ঠাপ্রমুখ এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সবাই উপস্থিতিতে এই শ্রদ্ধাঞ্জলি আমরা পালন করছি। আমরা জানি আমাদের প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি, উনি শুধু প্রধানমন্ত্রী ছিলেন না, উনি রাষ্ট্রনেতা ছিলেন। ওনার বহু কাজকর্ম আমরা লিখেছি। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কাজ হলো আমাদের গ্রাম থেকে শহরে লিঙ্ক করা, যেটাকে বলা হয় প্রধানমন্ত্রী সড়ক যোজনা। এদিন দুটি স্মরণ সভাতে বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, হাল্লাপুর। বন্যায় আক্রান্ত কেরালার পাশে দাঁড়িয়ে সিপিআইএম এর সাহায্য তোলা অব্যাহত রইল বুধবারও। এদিনও শহরের বিভিন্ন জায়গায় সাহায্য তুলেছে সিপিআইএম কর্মী সমর্থকেরা। এদিন সিপিআইএম রাজ্য সম্পাদক বিজন ধরের নেতৃত্বে চলে সাহায্য সংগ্রহ। শুরু হয় সূর্যচৌমুহনী থেকে। বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান, পথচারীরাও সাহায্যের হাত বাড়িয়ে দেন। বিজন ধর জানান, ত্রিপুরায় উল্লেখযোগ্য সাড়া পাওয়া যাচ্ছে। আগামী 31 আগস্ট পর্যন্ত চলবে এই সাহায্য সংগ্রহ। ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে এবং আমার মনে হয় যে ভারতবর্ষের
কোনো রাজ্যের কোনো প্রাকৃতিক বিপর্যয়ে দেশের ভেতরে এবং বাইরে এত জনসমর্থন এর আগে কখনো দেখা যায় না। এটা একটা ভালো লক্ষণ। এটা মানবিকতার পক্ষে মানুষ দাঁড়াচ্ছেন, এটা খুবই ভালো। গতকালকে কিরকম অ্যামাউন্ট? গতকালকে এখানে 1050 টাকা এখানে মানুষ যাবে সারা রাজ্যে গিয়ে সারা রাজ্যেই হবে। এই সময়ের মধ্যে আরম্ভ হবে, এক এক জায়গায় এক এক দিন রাজ্য সরকার যে 1 কোটি টাকা ঘোষণা করেছে আপনার ঠিক আছে, এটা তো আমরাও বলেছিলাম যে স্টেট গভর্নমেন্টের দেওয়া উচিত, ভালোই করেছে। এই টাকার ভালো কি খারাপ ফিরে আসছে একটি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকবেন হাল্লা বলের। ফিরে এলাম বিরতির পর। মোবাইল ফোন ক্রয় করাকে কেন্দ্র করে মা বাবার বকুনি খেয়ে অপমানে ফাঁসিতে আত্মহত্যা করল এক যুবক, নাম নয়ন আচার্য। ঘটনাটি ঘটে বিশালগড় থানাধীন পূর্ব লক্ষ্মীবিলের দেওসপাড়া এলাকায়। বুধবার সকালে পুলিশ তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে বাড়ির পাশ থেকে। ঘটনার বিবরণে জানা যায়, পূর্ব লক্ষ্মীবিলের দেওসপাড়ার বাসিন্দা, পেশায় কাঠ মিস্ত্রি নয়ন কয়েকদিন আগে মোবাইল ফোন ক্রয় করে এ নিয়ে তার মা বাবা বকুনি দেয় বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। সেই অপমানে সে ফাঁসিতে আত্মহত্যা করে। এদিন সকালে এলাকাবাসীর নজরে পড়তে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকার চাঞ্চল্য দেখা দিয়েছে। কি হচ্ছে, ওই যখন মাঠের দিকে আসলাম তখন শুনলাম একটা চিৎকার, দৌড়ে আইলাম, শুনলাম এর মার করতে গেছে নাকি একটা মোবাইল কিনছে, এটা টাকার ব্যাপার নিয়ে মধ্যে একটা মা বাবার মধ্যে করেছে। এরপরে বাড়ি থেকে সকাল 4টার সময় বাড়ি গেছে। এই অবস্থা নিজের বাড়ির কাছে দেখতে পাই আর সবাই চিৎকার। কোন জায়গায় এটা? এটা পূর্ব লক্ষ্মীবিল পঞ্চায়েতের নদী সংলগ্ন। আর কি নাম জানা গেছে? এর নাম নয়ন আচার্য। হ্যাঁ, প্রথম গাছে সে জীবন্ত অবস্থায়। বুধবার থেকে শুরু হলো ঝুলন যাত্রা উৎসব, চলবে রবিবার পর্যন্ত। রাজধানীর জগন্নাথজিউ মন্দিরে প্রতি বছরের মতো এবারও ঝুলন যাত্রা উৎসবের আয়োজন করা হয়েছে। রীতিনীতি মেনে চলছে পূজা অর্চনা, ভক্ত সমাগম বেশ। বুধবার থেকে তিথি প্রথার রীতিনীতি মেনে শুরু হয়েছে ঝুলন যাত্রা উৎসব। ভাদ্রের পূর্ণিমা তিথিতে পূজার্চনার মধ্য দিয়ে শুরু হয় ঝুলন যাত্রা। গতকাল রাত থেকে শুরু হলেও গোস্বামী মতে শুরু হয়েছে আজ সকাল থেকে। রাজধানীর ঐতিহ্যবাহী জগন্নাথ বাড়িতে শুরু হয়েছে ঝুলন যাত্রা মহোৎসব। চিরাচরিত সাজে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধাকে ঝুলনে রাখা হয়েছে। সকাল থেকে ঝুলন যাত্রা হিসেবে পূজার্চনা শুরু হয়েছে। বিকেল 3:30টায় ঝুলনে টান পড়েছে। ভক্তদের মধ্যে উন্মুক্ত রাখা হয়েছে ঝুলনের জায়গা। এদিন সকাল থেকে ভক্ত সমাগম শুরু করেছে। আজকে ঝুলন যাত্রা কি বলবো? হ্যাঁ, প্রত্যেক বছর কি আসো? কি আশা করবে? কোথা থেকে আসছে? হ্যাঁ হ্যাঁ, করিমগঞ্জ। কেমন লাগছে? কেমন লাগছে? ভালো লাগছে। কি দেখলেন এখানে এসে? এখানে সুন্দর মন্দির দেখলাম, ঝুলনের মধ্যে এসেছি, ঝুলন দেখলাম, রাধাকৃষ্ণ, ভালোই লাগছে। এসেছি সুন্দর মতো যাত্রা যাতে শুভ হয়, আসা যাওয়াটা ভালো হয়। প্রত্যেক বছর কি আসেন? না, প্রত্যেক বছর আসা হয় না, এই প্রথম এলাম আমি। আমার পরিবারের হাজব্যান্ড ওরা এসেছিল, আমি আসিনি। আমি প্রথম বাচ্চা নিয়ে এসেছি,
এবছর রাধা গোবিন্দের ঝুলন যাত্রা উৎসবের জগন্নাথ মন্দিরে বিশেষ আকর্ষণ ভাগবত লীলার প্রদর্শনী। প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী। 26শে আগস্ট রবিবার পর্যন্ত চলবে এই ঝুলন যাত্রা। ঝুলন গতকাল রাত্রি থেকে শুরু হয়েছে, গোসাই মতে আজকে থেকে শুরু। গতকাল অনুষ্ঠান সমাপ্ত হয়ে গেছে, এখন আজকের অনুষ্ঠান শুরু হবে। এখন দ্বীপরে হরিনাম সংকীর্তন হবে, প্রচুর ভক্ত সমাগমে এখানে ঝুলনের পূজা অনুষ্ঠান এবং একাদশী কীর্তন সম্বন্ধে সেখানে আলোচনা। অন্যদিকে রাজধানী শ্রীকৃষ্ণ মন্দিরেও ঝুলন যাত্রা উৎসব অনুষ্ঠিত হচ্ছে, ভক্ত সমাগমও ভালো হচ্ছে। সব মিলে রাজ্য জুড়ে উৎসবের মেজাজে রয়েছে ঝুলন যাত্রা। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল। ভারতীয় জনতা পার্টি খোয়াই জেলার অন্তর্গত 3টি স্থানে বুধবার প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত করে। আসারামবাড়ি, রামচন্দ্র ঘাট এবং খোয়াই মণ্ডল কমিটির উদ্যোগে পৃথক পৃথকভাবে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। 3টি স্থানেই প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। কল্যাণপুর প্রমোদনগর মণ্ডল কমিটির উদ্যোগে ওই দিন প্রয়াত প্রধানমন্ত্রীর স্মরণ সভা অনুষ্ঠিত হয়। বুধবার প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয় খোয়াই মহকুমায়। এদিন 3টি স্থানে হয়েছে স্মরণ সভা। আসারামবাড়ি, রামচন্দ্র ঘাট এবং খোয়াই মণ্ডল কমিটির উদ্যোগে হয়েছে পৃথক পৃথক স্থানে 3টি স্মরণ সভা। এর মধ্যে 24 রামচন্দ্র ঘাট মণ্ডলের স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয় বাগানবাজার কমিউনিটি হলে। সেখানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে স্মরণ সভার সূচনা করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। উপস্থিত ছিলেন বিজেপির খোয়াই জেলা সভাপতি হরিশঙ্কর পাল, জেলা সম্পাদক মনোজ দাস এবং বিধায়ক পিনাকি দাস চৌধুরী। রামচন্দ্র ঘাট মণ্ডলের উদ্যোগে আয়োজিত স্মৃতিচারণ সভায় ভাষণ দিতে গিয়ে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, ত্রিপুরা রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, এর মধ্যেও যা কিছুটা বেঁচে আছে তা অটল বিহারী বাজপেয়ীর অবদান। রতনলাল নাথের আরও দাবি, দেশে সর্বশিক্ষা প্রকল্প চালু করেছেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্প ভারতে অটল বিহারী বাজপেয়ীর আমলে চালু হয়েছিল, এমনটাই দাবি করেন রতনলাল নাথ। এটা অটলজির জন্য ওনার সর্বশিক্ষা অভিযান প্রকল্প সারা বিশ্বে আশ্চর্য হয়েছে। এটা কি করলো? অর্থাৎ সবাইকে শিক্ষার অঙ্গনে আনতে হবে। এই যে এদিকে কল্যাণপুর প্রমোদনগর মণ্ডলের উদ্যোগেও বুধবার প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মরণ সভা অনুষ্ঠিত হয়। কল্যাণপুর সোনারতরী মুক্ত মঞ্চে হয়েছে স্মৃতিচারণ সভা। বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় এই স্মরণ সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী। বিজেপির কল্যাণপুর মণ্ডলের সাধারণ সম্পাদক কার্তিক দেবনাথ স্মরণ সভায় ভাষণ দিতে গিয়ে বিধায়ক পিনাকি দাস চৌধুরী বলেন, অটলজি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, তিনি 26টি রাজনৈতিক দলকে নিয়ে দিল্লিতে সরকার পরিচালনা করেছেন। সেটা ভারতবর্ষের ইতিহাস, যেখানে 26টি রাজনৈতিক দলকে নিয়ে আমার পূর্ববর্তী বক্তা বলেছে ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছিলেন, প্রধানমন্ত্রী দায়িত্বভার নিয়ে এই রাষ্ট্রের জন্য কাজ করেছিলেন। খোয়াই এবং কল্যাণপুরের স্মৃতিচারণ সভায় বিজেপির কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল প্রত্যক্ষ করার মতো। অটলজির প্রতি যে মানুষের শ্রদ্ধা রয়েছে স্মরণ সভার মধ্য দিয়ে তার প্রমাণ পাওয়া গেছে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। সুস্থ থাকলে ব্যালেন্সিং বিমে নিজের 100% নিংড়ে দেবে নিবা। বুধবার এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন দীপার বাবা দুলাল কর্মকার। অপরদিকে সোনার মেয়ে দীপা কর্মকারকে নিয়ে আশাবাদী রাজ্যের ক্রীড়া মহল। তাদের দৃঢ় বিশ্বাস, জাকার্তা এশিয়ান গেমসে সফল হবে দীপা কর্মকার। চোটের কারণে প্রিয় ইভেন্ট ভল্টিং টেবিলে আশানুরূপ সাফল্য না পেলেও এশিয়ান গেমসে মহিলাদের জিমন্যাস্টিক্সে ভারতকে দলগতভাবে ফাইনালে তুলতে বিরাট ভূমিকা নিয়েছিলেন রাজ্যের সোনার মেয়ে দীপা কর্মকার। মূলত দীপা, অরুণা রেড্ডি ও প্রণতি নায়ক এই ত্রয়ী শক্তি মহিলা জিমন্যাস্টিক্সে ভারতকে দলগতভাবে ফাইনালে তোলে। অপরদিকে ভল্টিং ইভেন্টে ছিটকে গেল ব্যালেন্সিং বিমে 7ম স্থান দখল করে দীপা ফাইনালে ওঠে। বৃহস্পতিবার দীপা এই ইভেন্টে লড়াই করবেন। ব্যালেন্সিং বিমে দীপা কিছু একটা করবে, এমনই প্রত্যাশা রাজ্যের বিভিন্ন ক্রীড়া সংগঠকদের। এদিন আগরতলা গাঁথিকার সংলগ্ন বিবেকানন্দ ব্যায়ামাগারের সম্পাদক জানান, প্রিয় খেলা থেকে পিছিয়ে গেল ব্যালেন্সিং বিমে চমক দেখাবে দীপা। ব্যালেন্সিং বিমে সেরা ফল করবে বলে দৃঢ়তার সাথে জানান তিনি।
সেক্রেটারি জিমন্যাস্টিকের সেক্রেটারি বিবেকানন্দ ব্যায়ামাগারের। তো দীপার যে এশিয়ানে যে খেলা গেছে কালকে, সে অ্যাকচুয়ালি তার প্রিয় খেলাটার থেকে পিছিয়ে গেছে, আরেকটাতে সে 8ম স্থানে আছে। তো আমরা আশা রাখি ওইটাতে সে ফাইনালে খেলা হবে, আগামীকাল খেলা হবে। তো আশা রাখি আমরা ওটাতে ভালো রেজাল্ট করবে দীপা। আপনি কি চান? মানে আমরা চাই দীপা ইয়াতে যে ভালো রেজাল্ট করেছিল এবং এই এশিয়াটাও ভালো রেজাল্ট করবে, সেটাই চাই যাতে ভালো রেজাল্ট করে। এদিন সকালে সাংবাদিকদের সাথে কথা প্রসঙ্গে এমনই আশা ব্যক্ত করেন দীপা কর্মকারের পিতা দুলাল কর্মকারও। দুলাল বাবু আরো জানান, ল্যান্ডিং এর সময় পায়ে চোট পায় দীপা, তাই তার প্রিয় ইভেন্ট ভল্টিং টেবিল থেকে ছিটকে যায় সে। তিনি জানান, ব্যালেন্সিং বিম প্রথম দিকে দীপার প্রিয় ইভেন্ট ছিল। 24শে আগস্ট দীপার ফাইনাল। সুস্থ থাকলে দীপা ফাইনালে 100% দেবার চেষ্টা করবে বলে দৃঢ় বিশ্বাস দীপার বাবা দুলাল কর্মকারের। অ্যাকচুয়ালি তার যে ফেভারিট ইভেন্ট, যেটা প্রথম ভল্টিং টেবিল, সে উঠতে পারেনি, কারণ তখন পায়ে চুট ছিল, ভীষণ অবস্থা। ল্যান্ডিংয়ে খুব অসুবিধা হয়ে গেছে, কারণ যেখানে যে জায়গায় প্র্যাকটিস করার পর সেভাবে নেই, সেখানে ছিল শক্ত ম্যাট, যার জন্য পরে গিয়ে তার যে পায়ের ব্যথাটা, ওই ব্যথাতেই পায়ে লেগেছে বিশেষ করে। যখন প্রথম বলটা দিল তখন সে ঠিক ডিসব্যালেন্স করে গেছে, তারপরে একটা নার্ভাস হয়ে গেছে। সেকেন্ড বলটা দিয়ে থেকে দেখলেন যে ল্যান্ডিং করে আর ঠিক দাঁড়াতে পারেনি, পাটা ম্যাটের থেকে বেরিয়ে গেছে, যার জন্য তার পয়েন্ট অনেক কাটা গেছে। নাহলে যে আপনি ভল্টিং টেবিলে ফাইনালে উঠতো, কিন্তু এমনিতে 8 নম্বরে ছিল, কিন্তু নিয়ম আছে প্রত্যেক কান্ট্রি থেকে 2 জনের বেশি পার্টিসিপেট করতে পারে না। তার পয়েন্ট হিসেবে সে 3 নম্বরে ছিল, বাকিরা 2 জন তারা খেলবে। আর সে ফাইনালে উঠেছে আপনার ব্যালেন্সিং বিমে, সেটাও তার প্রিয় ইভেন্ট ছিল। আগে প্রথম দিকে যখন সে প্রথম কম বয়সের থেকে শুরু করে প্রিয় ইভেন্ট ছিল, কিন্তু তারপরে সে চেঞ্জ করে সে ভল্টিং টেবিল করছে। এখন দেখা যাক 24 তারিখও ফাইনাল ইভেন্ট, ভগবান কী করে দেখা যায়, সুস্থ থাকে নোটা সে 100% দেওয়ার চেষ্টা করে। দীপাকে নিয়ে রাজ্যে ক্রীড়া প্রেমীদের মধ্যে একই প্রত্যাশা রয়েছে। সবাই চান দীপা দেশকে সোনা এনে দিন, একই প্রত্যাশা গোটা দেশবাসীরও। আর এই প্রত্যাশার চাপ সামনে বৃহস্পতিবার রাজ্যের সোনার মেয়ে দীপা কর্মকার ব্যালেন্সিং বিমে কি ফল করে, সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, হাল্লাপুর। ভারতীয় মজদুর সংঘ তথা বিএমএস এবং শ্রমিক উন্নয়ন মঞ্চের মধ্যে দ্বন্দ্ব লেগেই আছে। মঙ্গলবার শ্রমিক উন্নয়ন মঞ্চের এক কর্মীকে 6 জন বিএমএস কর্মী মিলে বেধড়ক মারধর করেছে বলে অভিযোগ করেন শ্রমিক উন্নয়ন মঞ্চের সাধারণ সম্পাদক বিপ্লব কর। বুধবার নাগেরজলা সংগঠনের অফিসে এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। বিপ্লব কর অভিযোগ করেন, তাপস সাহা নামে এক মোটর শ্রমিককে ধীমান সাহা, দীপঙ্কর ওরফে ভিক্টু, কাজল ঘোষ, রিঙ্কু দেব, মরণ দেবনাথ এবং প্রশান্ত দেব মিলে লাঠিসেটা দিয়ে বেধড়ক মারধর করেছে। এবং সেই মারের মধ্যে ছিল বিমান সরকার, দীপঙ্কর ডাকনাম বিট্টু, কাজল ঘোষ, রিঙ্কু দেব, মরণ দেবনাথ, এই প্রশান্ত দেব, এই 5-6 জন তার সাথে যুক্ত। আমি আপনাদের মাধ্যমে প্রশাসনকে, কারণ আমরা এই বিষয় নিয়ে বিভিন্নভাবে কেস করেছি এবং বিভিন্নভাবে পুলিশ প্রশাসনের সাথে বিভিন্নভাবে আমরা চেয়েছিলাম, যেহেতু আমরা একটা শ্রমিক সংগঠন করি, আমাদের দায়বদ্ধতা আছে, তাই আমরা চেয়েছিলাম যে আইনিভাবে হয়তো একটা। আজ গোটা বিশ্বের সাথে রাজ্যেও পালিত হচ্ছে পবিত্র ঈদ উজ জোহা। ঈদ উজ জোহাকে কেন্দ্র করে মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিরাজ করছে উৎসবের আবহ। এই উৎসবের আমেজে যাতে ভাটা না পড়ে সেদিকে লক্ষ্য রেখে রাজ্যের মিশ্র বসতি সম্পন্ন এলাকাগুলিতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তর। সেই মতো আগরতলার বিভিন্ন এলাকাতেও বুধবার সকাল থেকেই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। এদিন পশ্চিম থানাধীন বর্ডার গোলচক্কর এলাকায় পুলিশের এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থার দৃশ্য ধরা পড়ল হাল্লাবুলের ক্যামেরায়। আবার হচ্ছে যেহেতু ঈদ ফেস্টিভ্যাল যেমন হচ্ছে, তো আমাদের কাজ হচ্ছে যাতে যে যার উৎসবে যাতে শান্তিপূর্ণভাবে কাটাতে পারে, সেটার জন্যই আমাদের এই নিরাপত্তা ব্যবস্থা। তো আজকে চারিদিকে কি মানে প্রশাসনিক ইয়ে করে রেখেছেন নাকি? হ্যাঁ, পশ্চিম থানা চত্বরে যে বর্ডারিং যে এরিয়াগুলো আছে, যেখানে পার্টিকুলার একটা কমিউনিটির বাস আছে একটু, তো সেই সমস্ত জায়গাটা কেন্দ্র করে আমরা যেখানে এখানে ঈদের নামাজ 3-4 জায়গায় পড়া হয়, এখানে যাতে সুষ্ঠুভাবে মুসলমান ধর্মাবলম্বী যাতে ঠিকভাবে তাদের উদযাপন পালন করতে পারে তাদের উৎসব, তার জন্য আমাদের এই নিরাপত্তা ব্যবস্থা।
সিআরপিএফ যে নামানো হয়েছে, কত ব্যাটালিয়নে সিআরপিএফ নামানো হয়েছে? না, সিআরপি নামানো হয়েছে, এটা জাস্ট একটা পেট্রোলিং। রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি কৈলাসহর মহকুমাতেও সাড়ম্বরে পালিত হচ্ছে ঈদ উৎসব। আর এই ঈদ উৎসবকে কেন্দ্র করে মুসলিম সম্প্রদায়ের মানুষদের মধ্যে যথেষ্ট উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা গেলেও হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ নির্বিশেষে সকল অংশের মানুষ এই উৎসব আবহকে ভাগ করে নিয়েছেন। এটাই ভারতের ঐতিহ্য। সকাল হতেই কৈলাসহর মহকুমার ছোট বড় প্রায় সবগুলি মসজিদেই পবিত্র ঈদের নামাজ আদায় করা হয়। নামাজের পর ছোট বড় সকলে একে অপরের সাথে ভালোবাসার আলিঙ্গনে আবদ্ধ হয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন। ঈদ উল আজহার প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই ঈদ হচ্ছে ত্যাগের ঈদ। আমরা যখন ঈদ উৎসব উদযাপন করছি, আমরা দেখছি আমাদের দেশের আরেক প্রান্তে অসংখ্য সংখ্যালঘু মানুষ, তারা ঈদের যে নামাজ বা এগুলো তাদের পক্ষে করা অসম্ভব হয়ে যাচ্ছে। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আজকে বাড়ি করছেন আমাদের দক্ষিণের রাজ্য কেরালার মধ্যে। তো আমরা চাই আমাদের এই ত্রিপুরা রাজ্যে বা আমাদের দেশের মধ্যে সবাই মিলে ঈদের উৎসবটা আমরা উদযাপন করি। এটা মূলত ধর্মীয় সংখ্যালঘু মুসলিমদের উৎসব হলে পরেও ধর্মের দিক থেকে মুসলিমরা এই উৎসব উদযাপন করেন, কিন্তু চাই উৎসবের এই আনন্দটা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে সকল অংশের মানুষ সেটাকে আমরা মিলিতভাবে ভাগ করে নিই। আজকে ঈদ উল আজহা, এই আজহা উপলক্ষে কৈলাসহর তথা রাজ্যবাসী, দেশবাসীকে ঈদ মোবারক জানাচ্ছি এবং আমাদের দেশের, রাজ্যের এবং কৈলাসহরের প্রগতি, সমৃদ্ধি, উন্নয়ন কামনা করছি। ঈদ মানে মোহনপুর এবং বাবুটিয়া বিজেপি মণ্ডল কমিটির উদ্যোগে বুধবার প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মরণ সভা অনুষ্ঠিত হয়। বামুটিয়া কমিউনিটি হলে আয়োজিত স্মরণ সভায় বক্তব্য রাখেন বিজেপি রাজ্য সহ সভাপতি সুবল ভৌমিক, বিধায়ক কৃষ্ণধন রায় সহ অন্যান্যরা। সুবল ভৌমিক এদিন বলেন, অটল বিহারী বাজপেয়ীর জীবন আদর্শকে পাথেয় করে আমাদের এগিয়ে যেতে হবে। যখন মানুষ আমাকে ছুটে পাবে না, আমাকে এত দুর্বল করো না যাতে আমি অন্যের সাহারা হতে না পারি, আমি অন্যকে সাহায্য করতে না পারি। মানে আমি একজন শক্তিশালী মজবুত মানুষ হতে চাই, মানুষের মধ্যে থাকতে চাই। উনি 10 বার লোকসভা সদস্য হয়েছে, 3 বার রাজ্যসভা সদস্য হয়েছে, 3 বার প্রধানমন্ত্রী হয়েছে। ফিরে আসছে আরো একটি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকবেন হাল্লা বলে। বিরতির পর আবারও স্বাগত। সদ্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বুধবার স্মরণ সভা করল মহারাজগঞ্জ বাজারে সবজি ব্যবসায়ী সমিতি। এদিন সকালে সমিতির কার্যালয়ের সামনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্য এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন। দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বুধবার সকালে এক স্মরণ সভার আয়োজন করে মহারাজগঞ্জ বাজারের সবজি ব্যবসায়ী সমিতি। এদিন সকালে সবজি ব্যবসায়ী সমিতির কার্যালয়ের সামনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এই স্মরণ সভায় বিজেপি ত্রিপুরা প্রদেশ কমিটির অন্যতম সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্য উপস্থিত ছিলেন। স্মরণ সভার শুরুতেই মহারাজগঞ্জ বাজার সবজি ব্যবসায়ী সমিতির সদস্যরা প্রয়াত প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ীর বিধি আত্মার চির শান্তি কামনায় 2 মিনিট নীরবতা পালন করেন। স্মরণ সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে বিজেপি ত্রিপুরা প্রদেশ কমিটির অন্যতম সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্য জানিয়েছেন, ভারতবর্ষের প্রকৃত উন্নয়নে করে গেছেন প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী অটলজির প্রদর্শিত পথেই বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কাজ করে চলেছেন। আজকে ভারতীয় জনতা পার্টি শুধু ক্ষমতার জন্য রাজনীতি করে না,
এই সমাজকে পরিবর্তনের জন্য ভারতীয় জনতা পার্টির রাজনীতি করে। ভারতীয় জনতা পার্টির উদ্দেশ্যই হলো গরিব মেহনতি মানুষ, যারা গ্রামের পিছিয়ে পড়া সমস্ত অংশের মানুষকে, এই সমাজের যারা পিছিয়ে পড়া মানুষ তাদেরকে উন্নয়নের স্বার্থে কাজ করে। মাননীয় যিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী সেই দিশাতেই এবং রাজ্যের মুখ্যমন্ত্রীও সেই দিশাতেই কাজ করছেন। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজিও সেই দিশাতে কাজ করেছেন। আমরা জানি ভারতবর্ষের যদি আজকে আধুনিক যে উন্নয়ন, স্বাধীনতার পর যদি উন্নয়নের সঠিক উন্নয়ন হয়ে থাকে একমাত্র স্মরণ সভায় মহারাজগঞ্জ বাজারের সবজি ব্যবসায়ী সমিতির সভাপতি সন্তোষ সাহা, কেন্দ্রীয় কমিটির কনভেনার স্বপন সাহা, ৮ টাউন বরদোয়ালি মন্ডল কমিটির সভাপতি সঞ্জয় সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাপুর। মঙ্গলবার গভীর রাতে শহরের চিত্তরঞ্জন এলাকার গেদুমিয়ার মসজিদের পেছনের এক বাড়ি থেকে বাইক চুরি হয়। চোরের দল এলাকার শুভঙ্কর ঘোষের বাড়ির গ্রিলের গেট ভেঙে বাজাজ পালসার বাইকটি চুরি করে নিয়ে যায়। চুরি যাওয়া বাইকের নম্বর TR01S9939। বুধবার সকালে শ্রী ঘোষ বিষয়টি পূর্ব থানায় জানান। এই বাইক চুরির ঘটনায় চিত্তরঞ্জন এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাশের বাড়িতে কীর্তন ছিল, ঠিক আছে, 3টা সাড়ে 3টা অবধি কোনো কীর্তন আসলো, ঠিক আছে। তারপরে দেখলাম যে সকালবেলা মা ঘুরতে ওঠার পরে গেট ভাঙা, দেখি বাইক টাইক নাই। ওই আমার পাশের সবাই জানাইলাম, তারপর থানাতে গিয়ে ইনফর্ম করলাম। ইনফর্ম করার পরে পুলিশ আইলো। বিদ্যালয়কে সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যে কমিউনিটি লিডার্স ট্রেনিং অনুষ্ঠিত হয় কল্যাণপুরে। কল্যাণপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে কল্যাণপুর বিআরসি হলে আয়োজিত এক দিবসীয় এই প্রশিক্ষণ শিবিরে কল্যাণপুর ব্লক এলাকার 60টি বিদ্যালয়ের এসএমসি কমিটির চেয়ারপারসন সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বিদ্যালয়কে সুষ্ঠুভাবে পরিচালনা করা সহ বিদ্যালয় পরিচালনার অন্যান্য বিষয়গুলি নিয়েও শিবিরে আলোচনা হয়। এসএমসি কমিটি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এসএমসি কমিটির মাধ্যমে শিক্ষার উন্নয়ন বা যে সমস্ত ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসে না বা শিক্ষক অভিভাবকের মধ্যে একটা দূরত্ব, এই বিভিন্ন রকম কারণে স্কুলগুলি সঠিকভাবে ছাত্রছাত্রীদের যে শিক্ষা দেওয়ার কথা সেই শিক্ষা দেওয়া যাচ্ছে না। ওই জায়গায় এসএমসি কমিটির একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। বুধবার 24 রামচন্দ্র ঘাট বিধানসভা মণ্ডলের উদ্যোগে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জননেতা অটল বিহারী বাজপেয়ীর স্মরণ সভা অনুষ্ঠিত হয়। কল্যাণপুর স্থিত বাগানবাজার কমিউনিটি হলে আয়োজিত স্মরণ সভায় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতন নাথ, স্থানীয় বিধায়ক পিনাকি দাস চৌধুরী, বিজেপি খোয়াই জেলা সভাপতি হরিশঙ্কর পাল, নেতৃত্ব মনোজ দাস প্রমুখ। উপস্থিত সকলে প্রয়াত নেতার প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা অর্পণ করেন। কথা বলছি, আজকের আমরা তো শোক প্রস্তাব পাঠ্য সারা রাজ্যে হচ্ছে। আপনারা জানেন একটু আগে মেসেজ এসেছে আমাদের বিজেপি দলে সাধারণ সম্পাদিকা প্রতিমা মন্ডি একটু আগে অটলজির অস্থির কলস আমাদের জানার জন্য দিল্লি থেকে উনি গ্রহণ করেছেন। কালকে এই কলস নিয়ে প্রতিমা ভূমি আগরতলা পৌঁছবেন, হাজার হাজার জনতা। আমরা এয়ারপোর্টে যাব, সেখান থেকে মুখ্যমন্ত্রী সহ দলের সভাপতি সহ আমরা সবাই আমাদের বিজেপির সদর দপ্তরে এই কলসটাকে শ্রদ্ধার জন্য আম জনতা শ্রদ্ধার জন্য রাখা হবে এবং পরের দিন বিভিন্ন জেলা সভাপতিরা।
কেরালার বন্যা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। বৃষ্টি প্রায় বন্ধ, বাড়িঘর থেকে ধীরে ধীরে জল নামছে। ত্রাণ শিবির থেকে বন্যা দুর্গতদের এবার বাড়ি ফেরার পালা, তারই প্রস্তুতি চলছে। কিন্তু বাড়ি ঘরেও যে অন্য এক বিপদ অপেক্ষা করছে। বাসস্থানে বিরাজ করছে বিষাক্ত সাপ সহ আরও নানান ধরনের বিষাক্ত পোকামাকড়ও। এমনকি কোথাও কোথাও আবারও গৃহস্বামীরা নিজের ঘরটির হাল পরখ করে গিয়ে চক্ষু চড়ক গাছ। সেখানে স্বমহিমায় নিজেদের স্থান করে নিয়েছেন একটি আস্ত কুমির। এ ধরনের ঘটনাগুলি বেশি ঘটেছে কেরালার ত্রিশূর জেলায়। বন্যায় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই জেলাটি। বন্যার জল নামতে শুরু হতে এলাকা জুড়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে নানান বিষধর সাপ। কেউ কেউ আবার এই সাপগুলি ধরতে নেমে পড়েছেন। দুদিনে এক ব্যক্তি প্রায় 100টিরও বেশি সাপ ধরেছেন বলে জানা যায়। সাপের কামড়ে মৃত্যুও হয়েছে অনেকের। জল নামার পর নিজেদের বাড়িঘর পরিষ্কার করতে সাপে আক্রান্ত হন তারা। এই পর্যন্ত 50 জনেরও বেশি লোক সাপে কাটা নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। ইতিমধ্যে কেরালা সরকারের পক্ষ থেকে ওইসব এলাকায় পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভেনাম ওষুধ মজুদ রাখতে বলা হয়েছে। এশিয়ান গেমসের চতুর্থ সোনা জয় ভারতের। 25 মিটার পিস্তল ইভেন্টে সোনার পদক জয় করলেন ভারতের মহিলা শুটার রাহি সারনাবাত। এ নিয়ে এশিয়ান গেমসে দ্বিতীয় পদক জয় করলেন রাহি। ফাইনালে রাহির বিপক্ষে ছিলেন থাইল্যান্ডের ইয়াং পাইবুন নাপহাওমান। 34 স্কোর করে এশিয়ান গেমসের রেকর্ড করেন রাহি। প্রথম 2 টেস্টে হারার পর তৃতীয় টেস্টে 203 রানে জিতে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটালো ভারতীয় দল। সিরিজের ফল এখন ইংল্যান্ডের পক্ষেই। তৃতীয় টেস্টে জিতে নতুন করে আশার আলো দেখছেন অধিনায়ক বিরাট কোহলি। প্রথম 2 টেস্টে হারের পর তৃতীয় টেস্টে 203 রানে জিতে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটালো ভারতীয় দল। সিরিজের ফল এখন ইংল্যান্ডের পক্ষে 2-11। ট্রেন্ট ব্রিজে ভারতের ব্যাটসম্যানদের পাশাপাশি বোলাররাও অসাধারণ পারফরম্যান্স দেখালেন। ফলে এই সিরিজে নতুন করে আশা দেখছেন অধিনায়ক বিরাট কোহলি। মঙ্গলবার চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের স্কোর ছিল 9 উইকেটে 311। বুধবার ম্যাচের শেষ দিন জয়ের জন্য ভারতীয় দলের দরকার ছিল মাত্র 1টি উইকেট। এদিন তৃতীয় ওভারে জেমস অ্যান্ডারসনকে 11 রানে আউট করে ভারতকে জেতালেন রবিচন্দ্রন অশ্বিন। এই ম্যাচে ভারতীয় দল 329 রান করে। বিরাট কোহলি 97 এবং আজিঙ্ক্য রাহানে 81 রান করে। ভারতের বোলারদের দাপটে প্রথম ইনিংসে মাত্র 161 রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। 5টি উইকেট নেন হার্দিক পান্ডিয়া। প্রথম ইনিংসে মাত্র 3 রানের জন্য শতক হাতছাড়া হলেও দ্বিতীয় ইনিংসে 103 রান করেন বিরাট কোহলি। চেতেশ্বর পূজারা 72 এবং হার্দিক পান্ডিয়া 52 রান করেন। 521 রানের টার্গেট তাড়া করে ইংল্যান্ড জয় পাবে এটা বোধহয় অতি বড় ইংরেজ সমর্থকও আশা করেননি। শেষ পর্যন্ত 317 রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। 5 উইকেট নেন জসপ্রীত বুমরাহ। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের হয়ে 100 রান করেন জোস বাটলার। এছাড়া বেন স্টোকস 62 রান এবং আদিল রাশিদ লড়াই করেও 33 রান করে অপরাজিত থাকেন। আর তাতে ভারতের জয় পেতে আর কোনো সমস্যা হয়নি। ব্যুরো রিপোর্ট, হ্যালো। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব সংবাদ শিরোনাম। লাগাও চুমুক আসল লিচুর মজা এবার জমুক। ক্লান্তি করে দূর, স্বাস্থ্যে ভরপুর, আদে রসে টই টম্বুর, মজাদার স্বাদে ভরা স্বাদ। ফের সবরুমে ম্যালেরিয়ার থাবা, মৃত্যু একজনের, আক্রান্ত বেশ কয়েকজন। ম্যালেরিয়া আক্রান্ত এলাকায় ছড়ানো হচ্ছে ডিডিটি। বুধবার পবিত্র ঈদ উল জোহা, রাজ্যে উৎসবের মেজাজে পালিত হল দিনটি। বিজেপির উদ্যোগে রবিবার রাজ্য জুড়ে পালিত হল প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মরণ সভা। কমলপুরেও স্মরণ সভায় অটল বিহারীকে মহান ব্যক্তির আখ্যা দিলেন মুখ্যমন্ত্রী।
হাল্লাগুলোর খবরের যে নড়েচড়ে বসেছে কৈলাসহর থানার পুলিশ। কলকাতার নিখোঁজ রাজ্যের ইঞ্জিনিয়ার মেয়ে ও মার খোঁজে অভিযানে নামল পুলিশ। সুস্থ থাকলে 100% নিংড়ে দেবে দীপা, জানালেন রাজ্যের সোনার মেয়ের বাবা দুলাল কর্মকার। সংবাদ আপাতত এই পর্যন্তই। সঙ্গে থাকবেন হল্লা বলের। নমস্কার।